পুরো বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ওমায়রা, দিয়ে গিয়েছিল ইতিহাসের সবথেকে মর্মান্তিক ছবি। কিন্তু হাজার চেষ্টা করেও তার পাকে কিছুতেই মুক্ত করতে পারেনি উদ্ধারকারী দল। ওমায়রার পা পিষে গিয়েছে এক কংক্রিটের বিমে, যেটুকু পা নিচে বেঁচে আছে সেটা ধরে শুয়ে আছে এক মৃত মহিলা, যিনি ছিলেন তার কাকিমা। জারি হয়েছিল মৃত্যু পরোয়ানা। এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি আজ আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে 39 বছর আগে। পুরো বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ওমায়রা, দিয়ে গিয়েছিল ইতিহাসের সবথেকে মর্মান্তিক ছবি। 1985 13 নভেম্বর, কলম্বিয়ার ছোট্ট শহর আরমারো। সকাল থেকে চারিদিকে মেঘলা, মাঝে মাঝে গুমু আওয়াজ করছে। ওমায়রা, তার ভাই, বাবা বিকেলবেলা নিজের বাড়িতে ধানের গোড়া থেকে ধান তুলছে। মেঘের আওয়াজ শুনে তারা ভাবছে বৃষ্টি আসতে পারে, তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। মা ছিলেন নার্স, কলম্বিয়া থেকে প্রায় 160 কিলোমিটার দূরে বেগোটাতে জব করতেন। তিনিও সেদিন বাড়ি ফিরছেন রাত্রিবেলা। যে শব্দটাকে ওমায়রা ভেবেছিল যে মেঘের আওয়াজ, সেটি অ্যাকচুয়ালি ছিল না মেঘের আওয়াজ, সেটি ছিল 79 বছর পর জেগে ওঠা এক আগ্নেয়গিরি, নোভাডো ডেল রুইজ নামের এই আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরিকে স্থানীয় মানুষজন বলতেন ঘুমন্ত সিংহ। 1985 সেপ্টেম্বর মাসে কলম্বিয়া ইনস্টিটিউট অফ জিওলজি অ্যান্ড মাইনিং এর প্রতিনিধিরা আসেন, একটা সার্ভে করে। তারপর তারা কলম্বিয়া গভর্নমেন্টকে রিপোর্ট দেয়। সেই রিপোর্টে স্ট্রিক্টলি দেওয়া ছিল যে কোনো সময় এই আগ্নেয়গিরি অগ্নুৎপাত হতে পারে, কিন্তু অনামিক এই কলম্বিয়া সরকার তাতে কোনো কানই দেয়নি। রিপোর্টে এটাও উল্লেখ ছিল যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আরমারো শহর, তার সাথে আশেপাশে আরও 12-13টি গ্রাম। ঘড়িতে তখন রাত্রি 9টা, কাকিমার সাথে ওমায়রা রান্নার কাজ করছেন। হঠাৎই একটা বিকট আওয়াজে প্রায় 100 কিলোমিটার এরিয়া জুড়ে কেঁপে ওঠে। সবাই সঙ্গে সঙ্গে ছুটে বাইরে বেরিয়ে আসে, দেখে দূর থেকে কিছু আওয়াজ আসছে। এই আওয়াজটা ছিল আগ্নেয়গিরির লাভার বিস্ফোরণ। চারিদিক থেকে লাল লাভা বেরিয়ে পুরো পাহাড়ের যে আশেপাশে বরফ ছিল এবং যে লেক ছিল সব লেককে গলিয়ে দিয়েছে। ফুটন্ত লাভা সমেত মাটি, পাথর, বোল্ডার সবকিছু নিয়ে প্রায় 20 কিলোমিটারের বেশি স্পিডে নিচে নামতে থাকে। এই ঢেউয়ে ভেসে যায় প্রায় 14টা গ্রাম, তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই আরমারো শহর। চারিদিক অন্ধকারে ডুবে গেছিল এই শহর। বাবা, ভাই কাকিমার সাথে ছাদে উঠে এসেছিল দেখার জন্য। দেখছে চারিদিকে মানুষজন টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই সব টর্চগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সেই ঢেউ তাদের বাড়িতে চলে আসে। সেই ঢেউয়ে ভেসে যায় বাবা, ভাই, কাকিমা ও নিজেও। কিছুক্ষণ পরে বাবা আর ভাইকে দেখতে পায়নি, সাথে কাকিমাও হাতছাড়া হয়ে যায়। এই স্রোতের টানে উলটপালট হতে হতে অজ্ঞান হয়ে যায়। প্রায় হাজার হাজার টন এই কাদা, বোল্ডার, নুড়ি নিয়ে নামতে থাকা ঢেউ সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যায়। চারিদিক থেকে চিৎকার ভেসে আসে। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়। ওমায়রার জ্ঞান ফেরে, দেখে কাদার মধ্যে আটকে আছে সে। শত চেষ্টা করেও কোনোভাবে পুরো শরীরটাকে আলগা করতে পারেনি, শুধুমাত্র তার ডান হাতটাকে বের করতে পেরেছিল। তাদের বাড়িরই ভেঙে পড়া ছাদ ও বিমে আটকে গিয়েছিল তার ভাই, তার কাকিমা, ওমায়রা নিজেও। এই কাদা ঢেউ আস্তে আস্তে গিলতে শুরু করে সবাইকে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়, জল পড়ে ওমায়রার গায়ে, জ্ঞান ফেরে তার। এই বিধ্বস্ত আরমারো শহরের বুকে নেমে এসেছিল নিস্তব্ধতা, তার সাথে সাথে হাজার হাজার মৃত্যু। প্রায় 25,000 জন মানুষ মারা গিয়েছিল এই কাদার ঢেউয়ে। এর সাথে কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকে সারা রাত্রি জুড়ে। কাদার সাথে বাড়তে থাকে ঢেউয়ের জল। কোনোভাবে তার মুখটা ভাসিয়ে রেখেছিল সে। এই নির্মম রাত্রি এগিয়ে চলছিল এক আশা জাগানো ভোরের দিকে। 14 নভেম্বর 1985, এই প্রাকৃতিক দুর্ঘটনা ঘটার প্রায় 10 ঘন্টা পর উদ্ধারকারীরা এসে পৌঁছয় সেখানে। সাথে হাত দেয় কিছু স্থানীয় মানুষজন যারা বেঁচে গিয়েছিল সেদিন। এই উদ্ধারকারীদের দেখে ওমায়রা খুশি হয়েছিল। তার ডান হাত দিয়ে সবাইকে চিৎকার করে জানান দিয়েছিল যে সে এখনো বেঁচে আছে। উদ্ধারকারীরা এই মৃত্যুপুরীর মাঝখানে একটা মেয়ের গলা পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায়, তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে কোনোভাবে তুলতে পারছিল না। যতবার তুলতে যায় সে চিৎকার করে ওঠে। উদ্ধারকারীরা বুঝেছিল তার পা কোনো একটা জায়গায় আটকে গেছে, একে এইভাবে তোলা সম্ভব নয়। সারাটা দিন ধরে ওমায়রা আশেপাশে যে কাঠ ছিল, পাথর ছিল, কাদা ছিল, সব কিছু তারা সরাতে শুরু করে। অনেক চেষ্টা করার পরে তার বাঁ হাত আর কোমরটাকে তুলতে পেরেছিল তারা, কিন্তু হাজার চেষ্টা করেও তার পাকে কিছুতেই মুক্ত করতে পারেনি উদ্ধারকারী দল। আর সবথেকে বড় প্রবলেম হয়েছিল এই রেস্কিউ অপারেশনে, চারিদিকে কাদা জল ছিল। তারা যতই কাদা পরিষ্কার করছে, চারিদিক থেকে জল এসে ডুবে যাচ্ছে ওখানে। আর ওমায়রাকে ভাসিয়ে রাখার জন্য তারা কাঠের একটা স্ট্যান্ড তৈরি করে, আর ওমায়রাকে একটা বাতাসের টিউব দিয়ে দেয়, আর এই স্ট্যান্ডের মাঝখানে একটা ডাল রাখে যাতে সেটা ধরে সে ভেসে থাকতে পারে। 15 নভেম্বর 1985, দ্বিতীয় দিন। এই দুর্ঘটনা ঘটার প্রায় 36 ঘন্টা পরে উদ্ধারকারী দলের একটা ডুবুরিকে নিয়ে আসে। সেই ডুবুরির নিচে গিয়ে দেখে এক মর্মান্তিক দৃশ্য। ওমায়রার পা পিষে গিয়েছে এক কংক্রিটের বিমে, যেটুকু পা নিচে বেঁচে আছে সেটা ধরে শুয়ে আছে এক মৃত মহিলা, যিনি ছিলেন তার কাকিমা।
কাকিমা শেষ চেষ্টা করেছিল ওয়েমারাকে বাঁচাবার জন্য। আতঙ্কিত হয়ে ডুবুরির সঙ্গে সঙ্গে উপরে উঠে আসে। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকারী দল কলম্বিয়া সরকারের কাছে ওয়াকিটকের মাধ্যমে জানায় যে তাদের একটা বুলডোজার লাগবে হেলিকপ্টারে করে, এর সাথে বিভিন্ন রেস্কিউ অপারেশনের টুলস লাগবে। কিন্তু কলম্বিয়া সরকার তখন এতটাই যুদ্ধে ব্যস্ত ছিল যে এতে কোনো কানই দেয়নি, এতটাই অমানবিক হয়ে গেছিল তখন। ইনফ্যাক্ট উদ্ধারকারী দলেরা বলেছিল এখানে সেনা নামানোর প্রয়োজন। সমস্ত রকমের চেষ্টা যখন ব্যর্থ হয়, উদ্ধারকারী দলেরা একটা মর্মান্তিক ডিসিশন নেয়। জারি হয়েছিল মৃত্যু পরোয়ানা। উদ্ধারকারী দলেরা বলে যে ওয়েমারা পা দুটি কেটে তাকে বাইরে বের করে আনা হবে। সঙ্গে সঙ্গে যে ডাক্তার ছিল ডাক্তারকে নিয়ে আসা হয়। 1-2 ঘন্টা ডাক্তার সাথে মিটিং চলে, ডাক্তারকে পুরো পরিস্থিতি বোঝাবার পরে ডাক্তার নিজের থেকেই বলেন যে এটা এইভাবে সম্ভব নয়। তার কারণ হচ্ছে যদি কাটতে হয় ওর পা, তাহলে এই বালিকার বাঁচবে না, মারাত্মক রকমের যন্ত্রণায় সে মারা যেতে পারে, বিষাক্ত জলের কারণে গ্যাংগ্রিন হবেই হবে। কোনোরকম কোনো অপারেশন করে পা কেটে বাঁচানো সম্ভব নয়। ওমায়রার অজান্তেই জারি হয়েছিল মৃত্যু পরোয়ানা। উদ্ধারকারী দলের ডিসিশন নেয় যে এর থেকে বেটার হচ্ছে ওমায়রাকে একটা স্বাভাবিক মৃত্যু উপহার দেওয়া হবে। তখন 50 ঘন্টারও বেশি ওমায়রা কাদা জলে ডুবে আছে। অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে তার শরীরের টেম্পারেচার। প্রকৃতি নিজেই ওমায়রাকে ব্যথাহীন মৃত্যু উপহার দেবে, এমনই এক মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছিল সবাই সেই সময়। যদিও তারা জানতেন এটা কোনো ব্যথাহীন মৃত্যু নয়, ওমায়রাকে অনেক যন্ত্রণা সহ্য করে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। ওমায়রা তখনও জানতো না যে তার মৃত্যু পরোয়ানা সই হয়ে গেছে। তাই ওমায়রা এক বুক বাঁচার আশা নিয়ে গল্প জুড়ে দিয়েছিল কলম্বিয়ার সাংবাদিক সান্টা মারিয়ার সাথে। সান্টা মারিয়া সেই 14 তারিখ থেকে ওমায়রার পাশেই বসে আছে কন্টিনিউয়াসলি। এই 13 বছর মেয়ের যে যন্ত্রণা এবং তার বাঁচার লড়াই, এটা দেখে স্তম্ভিত হয়ে গেছিল সান্টা মারিয়া। টানা 2 দিন ধরে সান্টা মারিয়া ওমায়রার সাথে গল্প করে তাকে অন্যমনস্ক রাখার চেষ্টা করেছে, যাতে তার ব্যথা অনুভব কম হয়। তার শেষ ইচ্ছে পূরণ করার জন্য সে দূর থেকে তার জন্য মিষ্টি নিয়ে এসেছিল, কারণ সে মিষ্টি খেতে খুব ভালোবাসতো। এর সাথে সাথে তাকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়, সফট ড্রিঙ্কস দেওয়া হয়, জল দেওয়া হয়। এর মাঝে ওমায়রা একটা ইন্টারভিউ দেন সান্টা মারিয়াকে, যে মর্মান্তিক ইন্টারভিউ দেখে সারা বিশ্ব কেঁপে উঠেছিল এবং জেনেছিল 13 নভেম্বর কতটা ভয়াবহ ছিল সেই রাত্রি। গলা অবধি ডুবে থাকা ওমায়রা শুনিয়েছিল নতুন জীবনের গান, যে গান তার মায়ের কাছে শিখেছিল, নতুন ধান আনার গান, নতুন ফসল ওঠার গান। মুহূর্তের মধ্যে চলে এসেছিল মারিয়ার চোখে জল। তখনও ওমায়রা জানতো না কিছুক্ষণ পরে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নির্মম এক মৃত্যুর দিকে এক পা করে ঠেলে দিচ্ছে আমাদের এই বিবেকবিহীন সমাজ। ঠিক সেই সময় এক ফরাসি সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার কলম্বিয়ার রাজধানী বেগোটায় এসেছিলেন। সেখান থেকে 5 ঘন্টা নিজে ড্রাইভ করে ওমায়রার কাছে এসে পৌঁছয়। একটা বড় টর্চ ওমায়রার উপর জেলে রাখা হয়েছিল সারা রাত্রি। ওমায়রা এতটাই ভালো ছিল এবং সবার কথা চিন্তা করতো যে তাকে যারা ঘিরে ছিল সেই সময় তাদেরকে বলেছিল যে আপনারা ঘুমোতে যান, আপনারা রেস্ট নিন, আপনারা কন্টিনিউয়াসলি আমার সাথে আছেন, আপনারা ঘুমোতে যান, আমি একটু ঘুমোই। 15 নভেম্বর রাত্রি মাঝরাত থেকে ওমায়রা ভুল বকতে শুরু করে আস্তে আস্তে। তার জড়ানো গলাতেই বলেছিল, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো, আমাকে স্কুল যেতে হবে, 2 দিন ধরে স্কুল যাইনি আমি যদি স্কুল যেতে না পারি তাহলে আমাকে অঙ্ক পরীক্ষায় বসতে দেবে না। তার বাঁচার ইচ্ছে ছিল এতটাই। সে ভেবেছিল উদ্ধারকারী দল যখন এসে পড়েছে, এত মানুষজন আছে, কোনো না কোনোভাবে আমাকে ঠিকই বাঁচিয়ে নেবে এরা। আর এই কথা শুনে মারিয়া কিছুটা দূরে গিয়ে চোখের জল ফেলে। এই মাঝরাত্রি সবাই ঘিরে ধরে ওমায়রাকে, কেউ কেউ তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কেউ কেউ তার সাদা কাগজে হাতের মতো হাতে চুমু খাচ্ছিলেন। তার হাত মারাত্মক রকমের ঠান্ডা হয়ে এসেছিল সেই রাত্রিবেলা। 16 নভেম্বর তৃতীয় দিন সকাল থেকে ক্রমশ ঝিমিয়ে পড়ছে ওমায়রা। কথা বলার সামান্য শক্তিটুকু হারিয়ে ফেলছে আস্তে আস্তে। তবু সে বাঁচার আশা ছাড়েনি, বারবার হাতটা বাড়িয়ে দিচ্ছেন মারিয়ার দিকে। শেষবারের মতো বোঝাতে চাইছে আমাকে যে করে হোক তোলো এখান থেকে। মারিয়া দেখেন মুখের রং চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওমায়রা জীবনের শেষ মুহূর্তগুলো ফরাসি চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার ফ্রেমবন্দি করেছিলেন সেই সময়। শুনতে এটা অমানবিক লাগলেও সেই সময় তার আর কিছু করার ছিল না। কলম্বিয়া সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য তার এই ফটোগুলোই যথেষ্ট ছিল। ঘড়িতে বেলা তখন 10টা। ওমায়রার মাথা আস্তে আস্তে পিছন দিকে হেলে যাচ্ছে, চোখ খুলতে পারছে না। কিছুক্ষণ পরে চোখ খুলে সারা পৃথিবীকে দেখে শেষবারের মতো। আস্তে আস্তে হঠাৎ করে মাথা হেলে পড়ে। ওমায়রার শেষ চাউনিটা ক্যামেরা বন্দি করেছিলেন ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার, যে চাউনিতে ছিল মারাত্মক ঘৃণা আমাদের এই সমাজের প্রতি। ওমায়রা শেষবারের মতো তার সর্বশক্তি দিয়ে বাঁচার চেষ্টা করলো একবার, তারপরেই তার মাথা হেলে যায় একদম পিছনের দিকে। এরপরেই তার কোকোনা চুল ভর্তি মাথা ডুবে যায় জলের মধ্যে, শুধু মুখ আর নাকটা ভেসে থাকে। ঘড়িতে তখন সকাল 10টা 5।
শেষ হয়ে গেছিল প্রায় 60 ঘন্টার এই অসফল অমানবিক রেস্কিউ অপারেশন। মারাত্মক রকম যন্ত্রণা ঘৃণা নিয়ে বিদায় নিয়েছিল এই ওয়েমারা। চিরতরে ঘুমিয়ে পড়েছিল সে, একটা ব্লু চাদরে ঢেকে দেওয়া ছিল তার শরীর। আর এই ফ্র্যাঙ্কফোর্নিয়ার শেষ ছবিটা দেখে গোটা বিশ্ব সেদিন ফেটে পড়েছিল রাগে। কলম্বিয়ার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ প্ল্যাকার্ড হাতে নেমেছিল, আর এই প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, আগ্নেয়গিরি নয়, 25,000 মানুষের জীবন নিয়েছে এই অমানবিক কলম্বিয়া সরকার। পুরো বিশ্ব এবং মানব জাতিকে অপরাধী করে চলে গিয়েছিল চিরতরে এই ওমায়রা। আচ্ছা, কোনোভাবে কি তাকে বাঁচানো যেত না? অবশ্যই বাঁচানো যেত। একটা সূত্র বলে সেই সময় কলম্বিয়া সরকার পুরো ব্যাপারটাকে অ্যাভয়েড করে যায়। এতটা অ্যাভয়েড করে যে পাশের দেশ থেকে যখন সাহায্য করার জন্য এগিয়ে আসে তারা না বলে দেয়। 13 বছরের ফুটফুটে ওমায়রা চলে গেছে আজ থেকে 39 বছর আগে, কিন্তু এখনও এরকম অনেক ওমায়রা ছোট ছোট প্রজাপতির মতো হয়ে ঘুরে বেড়াচ্ছে আলমারা শহরের আনাচে কানাচে। হ্যাঁ, কথাটা সত্যি। 2020 সালে হঠাৎই আলমারা শহরে এক নতুন প্রজাতি ঝিঝি পোকা দেখা যায়। কলম্বিয়া সরকারের সায়েন্টিস্টদের সেখানে পাঠানো হয়, আর এই সায়েন্টিস্টরা ওয়েমারাকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেই নতুন ঝিঝি পোকার নতুন নাম দেয় তারা, গিগাগ্রিলাস ওয়েমারাই। এইভাবেই পুরো মানব জাতিকে অপরাধী করে দিয়ে চির বিদায় নিয়েছিল ওয়েমারা।